ক্লাস 9-এর তোমার জল চ্যাপ্টারের 2 নম্বর ভিডিও। প্রথমে বলবো যে আগের ভিডিওতে বলেছি কি জল যেটা আমরা মানে টোটাল জলের 1% হচ্ছে আমরা হচ্ছে পানীয় জল, এবং তার মধ্যে সেইগুলো কিন্তু দূষিত অনেক পরিমাণে হয়ে গেছে, অনেক কিছু মৌল থাকে তার মধ্যে, তারপর অনেক মানে তোমার কোলাইডীয় কণা, অনেক কাদা মাটি এই সমস্ত কিছু মিশে থাকে। সেইগুলোকে তোমার পরিশুদ্ধ করার জন্য অনেক পদ্ধতি অবলম্বন করা হয়। যেমন শহরাঞ্চলে তোমার বড় জলাশয়ে নদীর জলকে তোমার কিন্তু খাবার জল হিসেবে সাপ্লাই করা হয়, এবং সেটা তো ডাইরেক্ট সরবরাহ করা যাবে না, সেটাকে অনেক কিছু করতে হয় ফিল্টার করার জন্য। সেইটা ডিটেলসে বলছি। প্রথমে হচ্ছে এই জলটাকে ধরো হ্রদ বা বড় জলাশয় থেকে বা নদী থেকে নেওয়া হয়েছে, সেই জলটাকে এখানে পাম্প করে তোলা হয়েছে, দানাদার পরিস্রাবকযুক্ত একটা ফিল্ট্রেটের মধ্য দিয়ে একে পাঠানো হলো। একটা ফিল্ট্রেটের মধ্যে দিয়ে পাঠানো হলো, পাঠিয়ে একটা অধক্ষেপণ ট্যাঙ্কে নিয়ে আসা হলো। এবার অধক্ষেপণ ট্যাঙ্ক বলতে কি, এখানে কি কি দেওয়া হয়েছে, এখানে দেওয়া হয় তোমার সোডা দেওয়া হয়, ফটকিরি দেওয়া হয়, চুন দেওয়া হয়। এগুলো দিলে কি হয়, অনেক কোলাইডীয় পদার্থ, অনেক সূক্ষ্ম কাদা, সেগুলো কিন্তু এখানে অধক্ষেপ হয়ে যায়। অধক্ষেপ এগুলো নিচে পড়ে গেল, তাহলে উপরে যে স্বচ্ছ জলটা থাকলো মানে তুলনামূলকভাবে স্বচ্ছ, এখানে যেমন কি ছিল একটু মাটি ছিল মানে কর্দমাক্ত ছিল, সেটা তুলনামূলকভাবে অনেক স্বচ্ছ হলো, এবং কোলাইডীয় কণাগুলো এখানে অধক্ষিপ্ত হয়ে গেল। উপরে স্বচ্ছ জলটা সেটা কিন্তু আবার একটা সূক্ষ্ম পরিস্রাবক মানে হচ্ছে ফাইন ফিল্ট্রেট। এইখানে কি থাকে, এখানে বালি থাকে 3টে, মানে উপরের স্তরে থাকে হচ্ছে পাতলা বালি, মাঝের স্তরে থাকে মোটা বালি, এবং একদম নিচের স্তরে থাকে তোমার হচ্ছে নুড়ি পাথর টাইপের। যে সমস্ত সূক্ষ্ম প্রলম্বিত কণা যেগুলো থেকে থাকবে, অর্থাৎ ফাইন সাসপেন্ডেড পার্টিকেল, সূক্ষ্ম প্রলম্বিত কণা যদি জলের থেকে থাকে, সেইটা কিন্তু এইখানে আবার অধক্ষিপ্ত হয়ে যাবে। তারপরে জলটাকে এখানে পাস করানো হচ্ছে। এখানে কি হচ্ছে, তাহলে জলের মধ্যে যে সমস্ত কণা তোমার কোলাইডীয় কণা, সব রকম কর্দমাক্ত পদার্থ সবই চলে গেলে, বা যদি জীবাণু যদি থেকে থাকে, সেই জীবাণুকে ধ্বংস করার জন্য এখানে ক্লোরিন দেওয়া আছে, ক্লোরিন ট্যাবলেট দেওয়ার ব্যবস্থা আছে। সেই ক্লোরিন ট্যাবলেট কি জীবাণুকে ধ্বংস করবে। তারপরে সেই জলটাকে মানে যে সঞ্চয় ট্যাঙ্ক মানে যেখানে জলটাকে স্ট্যাক করে রাখা হয় সেখানে পাঠিয়ে দেওয়া হয়, তারপর থেকে বাড়িতে সাপ্লাই দেওয়া হয়। অর্থাৎ একটা জলকে মানে নদী থেকে বা হ্রদ থেকে তোলার পরে 1, 2, 3, 4টে মানে 4 রকমভাবে ফিল্টার করা হয়। ফিল্টার করে তারপরে সেটা ট্যাঙ্কে পাঠানো হচ্ছে, সঞ্চয় ট্যাঙ্কে, তারপরে সেটা হোম ডেলিভারি হচ্ছে, বাড়িতে সাপ্লাই হচ্ছে। বিশুদ্ধ পানীয় জল প্রস্তুতির আরেকটা পদ্ধতি হচ্ছে তোমার স্ফুটন পদ্ধতি, মানে জলটাকে ফোটাবো। এবার আমরা জানি জল কি হয়, 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ফোটে। তাহলে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ফোটার জন্য জলের অনেক জীবাণু কিন্তু মারা যাচ্ছে, এবং সেই জলটা কিন্তু অনেক পরিমাণে বিশুদ্ধ, কিন্তু 100% বিশুদ্ধ বলা যাবে না। মানে এই পদ্ধতি অনেকগুলো লিমিটেশন আছে। যেমন ধরো জল কততে ফোটে বললাম, 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়। তাহলে যে সমস্ত জীবাণু 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাতে মারা যায় না, অর্থাৎ যারা 100 ডিগ্রি সেলসিয়াসের ঊর্ধ্বে, অর্থাৎ কেউ 120-তে 130-এ মারা যায় যদি কেউ জীবাণু, তাহলে সেই জীবাণুটা কিন্তু ধ্বংস হলো না, তাহলে সেই জীবাণুটা জলে থেকে থাকলো। বিষক্রিয়া সৃষ্টিকারী কিছু কিছু ভারী ধাতব কণা জলে কোলাইডীয় অবস্থায় থেকে থাকে, তাহলে সেগুলো নষ্ট হয় না। আবার তোমার বিষক্রিয়া সৃষ্টিকারী অনেক রাসায়নিক পদার্থ আছে, কেমিক্যাল পদার্থ, যাদের বয়েলিং পয়েন্ট কিন্তু 100 ডিগ্রি সেলসিয়াসের বেশি, অর্থাৎ জলটা যেহেতু 100 ডিগ্রিতে বয়েল করছে, ওই রাসায়নিক পদার্থটাতে কিন্তু 100 ডিগ্রিতে থেকে বেশি বয়েলিং পয়েন্ট, মানে ওরা কিন্তু জল থেকে তাহলে বয়েলিং পয়েন্ট যেহেতু 100 ডিগ্রির বেশি, তাহলে ওরা 100 ডিগ্রিতে কিন্তু বয়েল বা ফুটবে না, কারণ ওই জিনিসটা কিন্তু জলে থেকেই থাকলো। মানে অনেক রাসায়নিক পদার্থ আছে, সেগুলো কিন্তু আমাদের শরীরে খাওয়া হলে সেটা শরীরের পক্ষে ক্ষতিকর। ওই কেমিক্যাল পদার্থ যদি জলে থেকে থাকে, তাহলে জল স্ফুটন পদ্ধতিতে জল মানে বিশুদ্ধ হলেও 100% বিশুদ্ধ হবে না। বিশুদ্ধ পানীয় জল প্রস্তুতির আরেকটা পদ্ধতি হচ্ছে ক্লোরিনেশন পদ্ধতি, অর্থাৎ জলেতে ব্লিচিং পাউডার যোগ করে, ব্লিচিং পাউডারের সংকেত কি, CaOCl মানে ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড। ব্লিচিং পাউডার যোগ করলে জলে কিন্তু অনেক জীবাণু ধ্বংস হয়। তারপর জলটাকে একটু রেখে দিলে যদি অতিরিক্ত ক্লোরিন যদি সেটা দূরীভূত হবে, এবং সেই জলটা পানের উপযোগ্য হবে। আবার অনেক সময় কি ডাইরেক্ট ক্লোরিন ট্যাবলেট যোগ করেও তোমার জলটাকে বিশুদ্ধ করা হয়। এবার ক্লোরিনেশন পদ্ধতির অনেকগুলো তোমার সীমাবদ্ধতাও আছে। যেমন প্রথম সীমাবদ্ধতা কি,
বলছি এভাবে প্রস্তুত পানীয় জলের বোতলের ছিপিটা ঠিকঠাক বন্ধ না হওয়ার জন্য 2-3 দিন রেখে দিলে উদ্বায়ী যে ক্লোরিন তো ভোলাটাইল, সেটা হচ্ছে বেরিয়ে যাবে। তাহলে বেরিয়ে যাওয়ার ফলে জীবাণুগুলো যেগুলো নির্জীব অবস্থায় ছিল সেগুলো কিন্তু আবার সক্রিয় হলো, অ্যাক্টিভ হয়ে গেল। তার বিশেষ এক ধরনের প্যাথোজেনিক জীবাণু কিন্তু ধ্বংস হয় না, মানে বেশিরভাগ জীবাণু কিন্তু ধ্বংস হয়ে গেলেও বিশেষ এক ধরনের প্যাথোজেনিক জীবাণু কিন্তু এই ক্লোরিনেশন পদ্ধতিতে ধ্বংস হয় না। আর একটা হচ্ছে জৈব যৌগে কোনো যদি এই জলে যদি কোনো জৈব যৌগ থেকে থাকে, জৈব যৌগ বলতে যে সমস্ত যৌগ কার্বন দিয়ে তৈরি, মানে বেশিরভাগ সমস্ত জৈব যৌগই কার্বন দিয়ে, কিন্তু এটা কথা নয় যে কার্বন থাকলেই সেটা জৈব যৌগ, যদিও সেটা ক্লাস 10-এর ব্যাপার। মানে জৈব যৌগ থাকলে মানে কার্বন থাকবে সেটাতে, এটা থাকলে তাদের সাথে ক্লোরিনের বিক্রিয়া ট্রাইহ্যালোমিথেন বলতে মিথেনের সংকেত হচ্ছে CH4, এটা হচ্ছে মিথেনের সংকেত। তাহলে ট্রাইহ্যালো মানে হ্যালোজেন গ্রুপ থাকবে 3টে, তার মানে এটা ধরো এরকম হলো CH-Cl3 হতে পারে, এটা হচ্ছে ট্রাইহ্যালোমিথেন। CH-Br3 হতে পারে, এটাও ট্রাইহ্যালোমিথেন। CH-I3 হতে পারে, এটাও ট্রাইহ্যালোমিথেন। মানে 3টে হ্যালোজেন থাকবে, সেটা হচ্ছে, আর কার্বন সংখ্যা থাকবে একটা, সেটা হচ্ছে ট্রাইহ্যালোমিথেন। এবং হ্যালো অ্যাসিটিক অ্যাসিড, যেমন ধরো শুধু অ্যাসিটিক অ্যাসিডের ফর্মুলা হচ্ছে CH3COOH, হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের ফর্মুলা। CH3COCl এটা, তারপর ধরো CH3COBr এটা, মানে এগুলো হচ্ছে এগুলো হচ্ছে হ্যালো অ্যাসিটিক অ্যাসিড। হ্যালো মানে অ্যাসিটিক অ্যাসিডে একটা হ্যালোজেন গ্রুপ প্রবেশ করবে, সেটা হচ্ছে হ্যালো অ্যাসিটিক অ্যাসিড। এবার এই সমস্ত যে এই যে ট্রাইহ্যালোমিথেন বা হ্যালো অ্যাসিটিক অ্যাসিড, এগুলো এদের কার্সিনোজেনিক ধর্ম আছে। মানে কার্সিনোজেনিক বলতে যে সমস্ত পদার্থের ক্যান্সার সৃষ্টিকারী ধর্ম আর কি, এইগুলো থাকলে আর কি। তাহলে এই পদ্ধতিতে মানে ক্লোরিনেশন পদ্ধতিতে জল অনেক পরিমাণে ফিল্টার বা বিশুদ্ধ হলেও এইসব জিনিসগুলো বা এই সীমাবদ্ধতাগুলো কিন্তু থেকে থাকে। জল বিশুদ্ধিকরণের আর একটা সবচেয়ে এখন প্রচলিত যেটা পদ্ধতি, সেটা হচ্ছে ইউভি রে, অতিবেগুনি রশ্মির সাহায্যে। মানে অতিবেগুনি রশ্মি আমরা যেটা দেখি যে সুইচ টিপে দেওয়া হয়, দিয়ে তারপরে একটা মিউজিক হয়, অনেক ক্ষেত্রে মিউজিক থাকে না, দিয়ে তারপরে জলটা পড়ে, সেই জলটার ভেতর দিয়ে জলটা যেন পড়ছে এড়িয়ে যাচ্ছে, তারপরে সেই জলটাকে আমরা নিচে থেকে গ্লাসে করে বা বোতলে ঝাঁক ধরে সেটা খাওয়া হয়। সেইটা যে রেটা যাচ্ছে সেটা হচ্ছে ইউভি রে বা আলট্রাভায়োলেট রে। এবার এই ক্ষেত্রে এই পদ্ধতির অনেকগুলো লিমিটেশন আছে। লিমিটেশন বলতে কি, এই যে জলটা যেটা আসবে তার ভেতর দিয়ে রেটা যাবে, সেই জলটা কিন্তু স্বচ্ছ হতে হবে, মানে ট্রান্সপারেন্ট হতে হবে। কোনো অপদ্রব্যের সূক্ষ্ম কণা কোলয়েডীয় অবস্থায় থাকলে, যদি জলে কোনো অপদ্রব্যের সূক্ষ্ম কণা কোলয়েডীয় অবস্থায় থেকে থাকে, তাহলে জল অস্বচ্ছ হয়ে যাবে। সেক্ষেত্রে প্যাথোজেনিক জীবাণুর উপর ইউভি রশ্মির কোনো কার্য থাকে না। আর একটা হচ্ছে মানে জলটাকে, তাহলে কি বোঝা গেল, জলটাকে যে জলটা পাঠাবো সেই জলটা কিন্তু অবশ্যই স্বচ্ছ হতে হবে। মানে জীবাণু থাকবে, জীবাণুটাকে তো ইউভি রশ্মি দিয়ে ধ্বংস করা হবে, কিন্তু জলটাকে স্বচ্ছ হতে হবে। জলে অনেক দূষিত পদার্থ যেন মিশে থাকলে কর্দমাক্ত হলে হবে না। আর একটা হচ্ছে ইউভি রশ্মি দ্বারা বিশুদ্ধির পর জল সাধারণ আলোর সংস্পর্শে এলে প্যাথোজেনিক জীবাণুগুলো প্রজনন ক্ষমতা ফিরে পায় এবং আবার সক্রিয় হয়ে ওঠে। অর্থাৎ এই যে জলটাকে ধরো ফিল্টার হয়ে মানে এখান থেকে নিয়ে আমরা যে গ্লাসে নিলাম, তারপর সেই জলটা খেয়ে নিতে হবে। মানে ব্যাপারটা হচ্ছে সেই জলটাকে যে অনেকক্ষণ ধরে ধর আমি রেখে দিয়েছি, সেইটাকে কিন্তু সাধারণ আলোর সংস্পর্শে কিন্তু বলছে না আসাই ভালো। তাহলে কী হবে, তাহলে প্যাথোজেনিক জীবাণুগুলো প্রজনন ক্ষমতা ফিরে পায় এবং আবার সক্রিয় হয়ে ওঠে। তার মানে ইউভি রশ্মি দ্বারা ফিল্টার করা জল সঙ্গে সঙ্গে খেয়ে নেওয়া, সেটা হচ্ছে সবচেয়ে ভালো।